নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এসএসকেএম এর খবরে নজর রাখতে হবে। খবর ঠিক এরকম যে 4 দিন পর ঝাড়খণ্ডের এক শিশু আজ অবশেষে বেড পেল। কিন্তু এই 4 দিন আগে এই ঝাড়খণ্ডের শিশু কোথা থেকে এসেছিল, মানে তাকে কোথা থেকে আনা হয়েছিল, প্রথম কোন হাসপাতালে গিয়েছিল, আমরা একটু চট করে দেখাই শুরুটা কোথা থেকে হয়েছিল। প্রথমে রামপুরহাট হাসপাতাল জানিয়ে দিল যে এখানে এই রোগীর চিকিৎসা সম্ভব নয়। বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্ধমান মেডিকেল জানিয়ে দিল এখানে রোগের চিকিৎসা সম্ভব নয়। বর্ধমান মেডিকেল থেকে তারপর এসএসকেএম, ওই শিশুর মা বাবা এসএসকেএম এ নিয়ে আসে। 4 দিন ধরে অপেক্ষা করে, অনেক কষ্ট করতে হয়েছে এই 4 দিন, কারণ এসএসকেএম এ তো বেড পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে বেড মেলেনি। তো ওই শিশুর মা বাবা কি বলছেন শোনাব একবার। প্রথমে সমস্যা হয়েছিল, ছেলে বমি করছিল, পেটে লাগছিল, মাথায় লাগছিল। সেই নিয়ে আমরা রামপুরহাট হসপিটালে ভর্তি হলাম। আমাদেরকে বর্ধমান হসপিটাল পাঠালো। বর্ধমান হসপিটালে পুরো রিপোর্ট করে আমাদেরকে এখানে পাঠালো। প্রথমে স্যার এখানে বেড খালি ছিল না। ওই 4 দিন ধরে আমি এখানে গাছের তলায় পড়ে রয়েছিলাম। বেড খালি নেই, তোমরা আউটডোরে টিকিট কেটে ডাক্তারবাবুকে, আউটডোরে টিকিট কেটে স্যারকে দেখিয়েছি, তা পাইনি। অনেক কেঁদে কাটে একার গাছের তলায় রোদে এই কুয়াশাতে পড়ে রইলাম। আজকে ভর্তি হলো। বেশ, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওইখানে যাও, কিন্তু ডাক্তারের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। একটাই কথা বলছে, তোমরা 3 থেকে 6 মাস লাইনে দিলেও তোমাদের মতো মানুষের সিট পাবে না। কে বলছিল এটা? ডাক্তারবাবু নিজে বলেছে। 4 দিন, 5 দিনে পড়েছে। হ্যাঁ, আজকে পেয়েছি বেড। ইমিডিয়েট ভর্তি করার কথা বলেছেন ডাক্তারবাবু, কিন্তু ভর্তি করানো যায়নি। ব্রেন টিউমারের পেশেন্টকে ভর্তি গিয়ে করাবেন, সবারই তো একটা লিমিটেশন আছে। বারবার রেফার করা হয় এসএসকেএম এ, বিভিন্ন হাসপাতাল থেকে হাত তুলে দেওয়া হয় এসএসকেএম এ ভর্তি করিয়ে দিন আপনারা। তো এসএসকেএম এ রেফার যে করা হচ্ছে, এত রোগী ঠাঁই হবে কি করে এসএসকেএম এ? চাপে পড়েই তো রোগী নিতে বাধ্য হচ্ছে এসএসকেএম। মুমূর্ষ রোগী মানছেন চিকিৎসকরা, কিন্তু উপায় কোথায়? বেড যে ভর্তি। ঝাড়খণ্ডের শিশু অবশেষে 5 দিন পরে বেড পেয়েছে, কিন্তু অনেক প্রশ্ন উঠে যাচ্ছে এখানে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, সরাসরি অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে রামপুরহাট থেকে বর্ধমান। তো বর্ধমানে তো তারা তো সেখান থেকে দেখে বলেই দিতে পারতেন যে এসএসকেএম এ এই মুহূর্তে বেড খালি নেই, তারপরেও তারা এসএসকেএম এ পাঠালেন কেন? দায় ঝেড়ে ফেলার জন্য? নিঃসন্দেহে অতনু, এবং 4 বছরের একরত্তি শিশু ব্রেন টিউমারে আক্রান্ত, ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। আমাদের রাজ্যের বীরভূম জেলার সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই ঝাড়খণ্ড রাজ্যের পাকুড়ের পাথর, মানে স্টোন চিপস খুব বিখ্যাত। সেই পাকুড়ের বাসিন্দা। ঝাড়খণ্ডে সেইভাবে চিকিৎসার এরকম ব্যবস্থা না থাকায় ওখানকার মানুষজন, এই পাকুড়ের মানুষজন, তারা প্রথম যায় কোথায়? রামপুরহাট হাসপাতাল। এবং রামপুরহাট হাসপাতাল তারা প্রথমেই বলতে পারতো যে বর্ধমান মেডিকেল কলেজে এই পরিষেবা নেই, অর্থাৎ ব্রেন টিউমারের চিকিৎসার পরিষেবা নেই। কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে তো নিউরো সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে। এবং রামপুরহাট মেডিকেল কলেজ থেকে সেখানে দেখা যেত সেন্ট্রাল রেফারেল সিস্টেম অনুযায়ী যে বর্ধমান মেডিকেল কলেজে সেখানে বেড রয়েছে কিনা, নতুবা তারা দেখতো যে অন্য কোথায় বেড রয়েছে, সেই অনুযায়ী পাঠানো উচিত ছিল। তারা ভুল করেছে, তারা বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে। বর্ধমান মেডিকেল কলেজও সেই একই ভুল করেছে। বর্ধমান মেডিকেল কলেজ সেখান থেকে দায় এড়িয়েছে কি, যে সেখানে কোনো চিকিৎসা পরিষেবা নেই, অর্থাৎ এই ব্রেন টিউমার অপারেশনের সেখানে নাকি কোনো ব্যবস্থাপনা নেই। তারা কোথায় পাঠিয়ে দিল? না, এসএসকেএম বা পিজি হাসপাতাল। জেলার হাসপাতালগুলোর একটা বড় অংশেরই এই প্রবণতা। এই জায়গাটাই আমি ধরতে চাইছি অভিজিৎ, এই জায়গাটাই ধরতে চাইছি আমরা। আজ না হয় রামপুরহাট, আজ না হয় বর্ধমান, কিন্তু এছাড়াও তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরকারি পরিকাঠামো থাকা সত্ত্বেও, পুরোপুরি পরিকাঠামো থাকা সত্ত্বেও কোথাও যেন একটা দায়ে ঝেড়ে ফেলার পরিস্থিতি। রেফার রোগ সারানোর জন্য সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম তৈরি হয়েছে, কিন্তু এই রোগ সারবে কিভাবে? নিঃসন্দেহে এই রোগ তো সারাতে হবেই, কারণ বারবার করে বলা হচ্ছে যে যেখানে, কারণ এই ধরনের যে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট, যখনই কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে, এক শ্রেণীর চিকিৎসক তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা দায় ঝেড়ে ফেলে এবং তারা সেই রোগীকে রাখতে চায় না, তারা অন্যত্র পাঠিয়ে দেয়। কিন্তু সেই অন্যত্র পাঠানোর আগেও দেখা উচিত যে সেই হাসপাতালে বেড রয়েছে কিনা। কারণ এই 4 বছরের শিশু ব্রেন টিউমারে আক্রান্ত এসএসকেএম হাসপাতালে গত বৃহস্পতিবার এসেছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে সোমবার, 5 দিনের মাথায় তাকে ভর্তি হতে হলো।
এবং এসএসকেএম বা পিজি হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখেই বলেছেন যে এই শিশুর যা শারীরিক অবস্থা তাকে অবিলম্বে ইমিডিয়েটলি তাকে ভর্তি করতে হবে। কিন্তু বেড নেই, তারা কোথা থেকে বেড দেবেন? চিকিৎসকরা তো বেড জোগাড় করতে পারেন না। কিন্তু অবশেষে অনেক কষ্টাসৃষ্টে আজকে সুপারকে ফোন করা হয়েছে, ডিরেক্টরকে ফোন করা হয়েছে এবং মানবিকতার খাতিরে এই 4 বছরের শিশুকে এই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই গোটা বিষয়টা নজরদারি করছেন এবং তাদের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে আগামী দিনে কিন্তু এগুলো রেয়াত করা হবে না। অর্থাৎ জেলা হাসপাতালগুলোতে যদি পরিকাঠামো থাকে, সেখানে যদি বেড থাকে, তাহলে কোনোভাবেই এইভাবে কলকাতার মেডিকেল কলেজগুলোতে এইভাবে রোগীকে যাবে না। থ্যাংক ইউ। পরিকাঠামো যদি না থাকে সরকারকে জানাক, যদি পরিকাঠামো থাকে তাহলে এইভাবে দায়ে ঝেড়ে ফেলা যাবে না। তার জন্য প্রয়োজনে এরপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আর এসএসকেএম এর কথা বলতে গেলেই আরো একটা খবর দিতে হবে, কারণ এসএসকেএম এবার ক্যান্সার কেয়ার ইউনিট তৈরি হচ্ছে, 10 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে ঠিক 1 বছরের মধ্যেই, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই ক্যান্সার কেয়ার ইউনিট এসএসকেএম। ক্যান্সার এই মারণ রোগের চিকিৎসার জন্য অনেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, যেতে হয় রাজ্যের বাইরেও। বেসরকারি হাসপাতালে লাগাম ছাড়া খরচ, এই সব সমস্যা অনেকটাই মিটতে পারে, কারণ এসএসকেএম হাসপাতালে এবার তৈরি হচ্ছে ক্যান্সার কেয়ার হাব। এসএসকেএম এর জরুরি বিভাগের উল্টো ফুটে তৈরি হচ্ছে এই 10 তলা বিল্ডিং। এখানে এক ছাদের তলায় মিলবে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা। 4 তলা পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। আগামী বছরের ডিসেম্বর থেকে পরিষেবা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা। আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে ন্যাশনাল ক্যান্সার গ্রিডের একটা অঙ্গ হিসাবে টাটা মেমোরিয়াল হসপিটাল বম্বের সঙ্গে ইন কোলাবোরেশন আমরা এখানে একটা ওই স্ট্যান্ডার্ডেরই ওয়েস্ট বেঙ্গলে একটা ক্যান্সার হাব তৈরি করব, যে ক্যান্সার হাবের ছত্রছায়ায় পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন ক্যান্সার স্পোক অ্যান্ড হাব মডেলে অন্য ক্যান্সার হসপিটাল থাকবে এবং তাদের রেফারেল এপেক্স হসপিটাল হিসাবে এটা কাজ করবে। বিল্ডিং প্রায় 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে অ্যাজ অফ নাও। এটা একটি 10 তলা বিল্ডিং, G+9 বিল্ডিং হবে। আগামী 25th ডিসেম্বরে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন দামি যন্ত্রপাতি প্রয়োজন, কোটি কোটি টাকার মেশিন, সেইগুলির জন্য টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ। 4D সিটি স্ক্যান মেশিন এবং একটি ব্র্যাকিথেরাপি মেশিন, এছাড়া একটা পেট সিটি স্ক্যান মেশিনের পরিকল্পনা আছে, যেটা আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে, কারণ কাজ প্রায় শেষের মুখে এবং টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। একবার এই প্রসেসটা চালু হয়ে গেলে পরে তখন আর আমাদের অন্য হাসপাতালের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমরা তখন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হিসাবে আমরা আশা করব যে কোনো আপনারা সো কল্ড যে কর্পোরেট হসপিটালের যে স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট হয়, যে ফেসিলিটিস পেশেন্টরা পায়, আমরা তার থেকে বেশি ছাড়া কম দেব না। এখানে যদি এটা এরকম তৈরি হয় ইন ফিউচারে, যদি এই মানে ব্যবস্থাটা চালু হয়, তাহলে এটা সত্যি সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। এটা খুবই একটা ভালো খবর। পার্টিকুলারলি ক্যান্সারের জন্যই যদি আলাদা করে এখানে আরও ব্যবস্থাটা ডেভেলপ হয়, তো সেটা তো সত্যি সাধারণ মানুষের জন্য খুবই ভালো। অবশ্যই সাধারণ মানুষের অনেক উপকার হবে, আমরা অনেক উপকৃত হব, কিন্তু চিকিৎসাটা একটু মানে খুব কারেন্টলি করার দরকার। এই ক্যান্সার কেয়ার হাব যদি শুরু হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ক্যান্সার আক্রান্ত চিকিৎসা মানুষের অসম্ভব উপকার হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাদেরকে আর বেসরকারি হাসপাতালে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে হবে না এই ক্যান্সারের চিকিৎসার পেছনে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। নৈহাটির ভোটের দিন ভাটপাড়ায় খুন হয়েছিলেন অশোক সাউ। পুলিশের তদন্তে উঠে আসে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত যে নাকি তার দাদার খুনের বদলা নিয়েছে। কোথায়? অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল। কিভাবে খুঁজে পাওয়া গেল জানাবো আপনাদের বিরতির পর, সঙ্গে থাকুন। সরকারি সম্পত্তি যদি কেউ নষ্ট করে, ভাঙচুর করে, তাহলে কড়া ব্যবস্থা নিতে হবে। পুলিশ কড়া পদক্ষেপ করছে না কেন? কড়া মামলা করা হচ্ছে না, ভাঙচুরের মামলা কেন করা হয়নি? বিচারপতির প্রশ্ন পুলিশকে কোন ঘটনার প্রেক্ষিতে, জানতে চাইবো। আদালত চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন অর্ণব। দেখো, মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে সেখানে একটি আবাস যোজনাকে ঘিরে একটি বিক্ষোভ প্রদর্শন হয় এবং সেখানে সরকারি
সম্পত্তি, মূলত পঞ্চায়েত অফিস ভাঙচুর করা হয়, সরকারি সম্পত্তি নষ্ট হয়। এবং এই ঘটনার জল যখন কলকাতা হাইকোর্টে পৌঁছায়, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজকে বিষয়টি শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কড়া পর্যবেক্ষণ থেকে জানান যে সরকারি সম্পত্তি নষ্ট হলে সেক্ষেত্রে আইনানুগ ধারায় মামলা রুজু করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা সেটাও আইনত বৈধ। তাহলে কেন যে রাজনৈতিক দল বা কর্মী সমর্থক হোক না কেন, তারা যদি আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি ভাঙায় মদত দেয়, তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করছে না, আইনানুগ পদক্ষেপ করছে না। এরপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানান যে রাজনৈতিক দলই সম্পত্তি ভাঙচুর করুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং কেন এখনো পর্যন্ত এই মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় উপযুক্ত ধারা যুক্ত করা হয়নি এবং সরকারি সম্পত্তি নষ্টের মতো ধারা কেন দেওয়া হয়নি, তা পরবর্তী মামলার শুনানিতে আদালতকে রিপোর্ট আকারে জানাতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 মাস পর ফির এই মামলা শুনানির জন্য আসবে। ধন্যবাদ। অ্যাক্রোপলিস মলে আগুন যত না তার চেয়ে বেশি আতঙ্ক, কারণ খুব স্বাভাবিক জুন মাসে এই অ্যাক্রোপলিস মল আগুন লেগে গিয়েছিল এবং জানিয়ে পুরো কলকাতা তোলপাড় হয়ে গিয়েছিল এবং বেশ কিছুদিন মল বন্ধ ছিল। তারপরে নতুন করে মল খোলার পর নভেম্বরেই আবার আগুন। এই আগুন থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে, কিন্তু ওই যে ধোঁয়া এবং সেই ধোঁয়া থেকে আতঙ্ক এবং ফায়ার অ্যালার্ম বাজার পর সবাই বেরিয়ে পড়েন বাইরে। পরে অবশ্য ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সবাইকে মলে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন ডেলি ডিউটি জয়েন করার জন্য এলাম, তো আমাদের সিকিউরিটি পয়েন্ট থেকে আটকানো হলো, দেখলাম চারদিকে মল বন্ধ আছে। বললো ফুড কোর্টে কিছু একটা প্রবলেম হয়েছে, হয়তো শর্ট সার্কিট হতে পারে, আগুন ধরতে পারে, সেটা তো জানি না। তো আমাদের বলা হলো যে এখন ঢুকবেন না, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তো আমরা এখন অপেক্ষা করছি। এর আগে হয়েছিল, তো সেই জন্য ওরা হয়তো এবার একটুখানি বেশি জিনিসটা যতক্ষণ না নিয়ন্ত্রণে নেয় হয়তো আমাদের ঢুকতে দিতে চাইছে না। এবার অফিস শুরু হওয়ার আগেই আমরা ফায়ার অ্যালার্ম বুঝতে পারলাম এবং তারপরে সিকিউরিটি বললো যে সবাইকে নিজের বেরিয়ে আসার জন্য। তারপরে দেখলাম ধোঁয়া ফুড কোর্টের উপর দিকে একটা ধোঁয়া আসছে, তারপরে আমরা ফুড কোর্টের দিক থেকে, হ্যাঁ, তারপরে আমরা তো নিচে নেমে এলাম জাস্ট। না 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 ভিতরে কেউ নেই, সিকিউরিটি সবাইকে আন্ডার কন্ট্রোলে নিয়ে সবকে বাইরে বের করে দিয়েছে। শহর কলকাতায় আবার ভেঙে পড়ল বাড়ির একাংশ। এবার এন্টালিতে কনভেন্ট রোডের একটি বাড়ি, যে বাড়ির একটা অংশে অ্যাসিড তৈরির কারখানা ছিল, সেই অংশ ভেঙে পড়ে আজ। পরিত্যক্ত অ্যাসিড ফ্যাক্টরি ছিল, ইট পাথর চাপা পড়ে একজন নিরাপত্তারক্ষী এবং আরও একজন, দুজনের মৃত্যু হয়। আগে এই বাড়িটি বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, সে মতো নোটিশও ছিল। রাতেই সরেজমিনে ঘটনাস্থলে যান মেয়র। না এখন পর্যন্ত কোনো যোগাযোগ কিছু করিনি আমার সাথে। আমার তো স্বামী চলে গেছে, 2 বাচ্চাকে ছেড়ে আমার উপরে আমি একা কি করে কি করব। বিল্ডিং মেটেরিয়াল সব কালেক্ট করে দিয়েছি, ল্যাব টেস্ট হোক, ল্যাব টেস্ট হওয়ার পরে মোটামুটি ফাইনালটা জানা যাবে। কোলাপস হয়ে গেছে ভেতরে একটা পোর্শন, একটা ছাদের একটা পোর্শন কোলাপস হয়ে গেছে, একতলা যে ছাদটা টিনের শেডের, তার নিচেটা ক্লস করে গেছে। সেটা টেস্ট করে আমাদের ল্যাব টেস্টে পারলাম। এটা অনেক কিছু প্রকৃতি, সেটা বলা যাবে না, চোখে দেখে বলা যাবে না। ওনারা এখানে থাকতেন বলতে যে একজন এখানে সিকিউরিটির কাজ করতেন, তদারকি করতেন আর কি, আর একজন ও খুঁড়তো ভাই। অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তপসিয়া সাপগাছি। দেখুন, থানা থেকে বলা হয়েছে যে আপনারা যদি কেসটা না নিতেন তাহলে আমরা নিতাম, এন্টালি থানাটা কেসটা নিত, কিন্তু ওনারা তো নিলে হবে না, আমাদের সেই স্টেপগুলো তো নিতে হবে। কালকে রাতে আমরা যখন এসে কথাবার্তা বললাম, ওনারা বললেন যে আপনারা এত উত্তেজিত হবেন না, আমরা লোকাল থানা রয়েছি, আমাদের এখানে পার্টি অফিস রয়েছে, ওনারা এই স্টেপগুলো নেবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রকম স্টেপ দেখতে পাইনি। খুব কঠিন আছে, খুব সাবধানে ভাঙতে হবে, সেসব ব্যবস্থা করছে। দেখুন যে পেছনের পোর্শনটা খুব ডেঞ্জারাস, গাছ শেকড় পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। আচ্ছা, বাড়ির মালিকদের সাথে কোনোভাবে যোগাযোগ করার এখন হয়নি, ওরা কোনো যোগাযোগের মধ্যে নেই। ওদের ডেড বডি হ্যান্ডওভার যাতে করে পুলিশকে বলে দিলাম। ওরা অসহায় হয়ে আছে, ওদের ফ্যামিলি আর্নিং মেম্বার এভাবে মারা গেছে,
ন্যাচারালি ওর কম্পেনসেশনের মধ্যে ভাবতে হবে। বাড়ির মালিক যে তার কেয়ারলেসের কারণেই এটা হয়েছে। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় এবার আরো গুরুত্বপূর্ণ একটি তথ্য বেরিয়ে এলো। সেদিন যে ছবি আমরা দেখেছিলাম, যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা দেখেছিলাম, সেই ক্লোজ সার্কিট ফুটেজের ক্যামেরা দেখা যাচ্ছে যে স্কুটি থেকে হামলাকারী এসে বন্দুক তাক করছে সুশান্ত ঘোষের দিকে, ওই স্কুটি বা ওই স্কুটার সেটা একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ওই স্কুটারটি নাম্বার প্লেট ভুয়ো, অর্থাৎ ওই স্কুটার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ওই স্কুটার চিহ্নিত করে সেই স্কুটারের নাম্বার প্লেট যখন পোর্টালে খুঁজতে যাওয়া যাচ্ছে, তখন পুলিশ দেখছে যে আদৌ ওই নাম্বার প্লেটে ওই নাম্বারে কোনো স্কুটার নেই, এটা সেকেন্ড হ্যান্ড স্কুটার এবং সেই স্কুটারের নাম্বার প্লেট বদলে দেওয়া হয়। এই স্কুটার সেকেন্ড হ্যান্ড কিনেছিল আফরোজ এবং তারপর সে তার নাম্বার প্লেট বদলে দেয়। কোথা থেকে বিক্রি করা হয়েছিল, কে বিক্রি করেছিল, এবার তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নতুন করে সাজিয়ে তুলতে হবে কলকাতাকে। হগ মার্কেট, প্রাচীন এই মার্কেট, নিউ মার্কেটের পিছনে এই হগ মার্কেট, সেই হগ মার্কেট এমনভাবে তৈরি করে ফেলতে হবে যাতে এই হগ মার্কেট আগামী আরও 100 বছর থাকে। কলকাতা পুরসভা সেই ভাবনা চিন্তাই করেছে এবং যাতে ভূমিকম্প হলেও হগ মার্কেট কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, একটা সিসমিক ব্যান্ড তৈরি করা হবে, তার উপরে তৈরি হবে নতুন হগ মার্কেট। হগ মার্কেট, এই মার্কেটের বয়স 150, বয়সের ভারে ধুঁকছে, জরাজীর্ণ ছাদ, এছাড়াও নানা সমস্যা। এই হগ মার্কেটের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ঠিক হয়েছে সংস্কার করা হবে, সেই মতো এর সমীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি। পুরসভাকে তারা পরামর্শ দিয়েছে ভূমিকম্পেও যাতে ক্ষতি না হয় তার জন্য হগ মার্কেটে বসাতে হবে সিসমিক ব্যান্ড। ঐতিহ্যের সঙ্গে আমার যাদের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, এই দুটো কিন্তু মেলবন্ধন ঘটানোটাই আমাদের কাজ ছিল। ভূমিকম্প রোধের একটা ব্যাপার এসে যায়, যদিও স্ট্রাকচারগুলো খুব উঁচু নয়, কিন্তু যেহেতু ঐতিহ্যবাহী এটাকে ধরে রাখার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যেটাকে সিসমিক ব্যান্ড বলা যেতে পারে, হরাইজন্টাল ফোর্স বলি। সেটা এলে যেন স্ট্রাকচার সময় কোনো সময় ভেঙে না পড়ে, ওই মাটির নিচে বিম দিয়ে স্ট্রাকচারটা দোলে বা যদি কোনো দেখবে একটা ফোর্স আসে বা একটা বল আসে, যাতে স্ট্রাকচারটা ভেঙে না পড়ে। পরামর্শ দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি, সেই মতো ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে কলকাতা পুরসভা। হগ মার্কেট সংস্কারের জন্য খরচ ধরা হয়েছে 26 কোটি টাকা। কাজ করবে পৌরসভা, কিন্তু গাইডলাইন একটা তো সমস্ত বিষয় নিয়ে একটা চলতে হয়, তো সেটা নিয়ে আমরা দেখি। এটা খুব তাড়াতাড়ি আমরা এগোচ্ছি, সামনের বছর দিকে আমরা চেষ্টা করছি ওই কাজটা আরম্ভ করি। এখন 13 কোটি টাকা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, ফার্দার 13 কোটি টাকা দেবে। আরো কিছু দরকার হলে তাহলে আমাদের পৌরসভা ফান্ড আছে, সেখান থেকে আমরা কিছু করতে পারি। সংস্কারের কাজ শুরুর আগে ধাপে ধাপে ব্যবসায়ীদের সরাতে হবে, তাই তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আগামী বছর হগ মার্কেট সংস্কার শুরু করতে চায় কলকাতা পুরসভা। কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগ, তার নামেই এই মার্কেট, অনেকেই নিউ মার্কেট বলে জানে। ব্রিটিশ আমলে সেই মার্কেটের সংস্কার হবে, তবে এবার ভূমিকম্পে আর কাঁপবে না, সেভাবেই প্রযুক্তিগতভাবে সহায়তা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর সমস্ত এই সংস্কারের কাজ করবে কলকাতা পুরসভা। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।